যেই দলটি অতীতেও ক্ষমতায় ছিল, আবার মোটামুটি একটা ফেয়ার নির্বাচন যদি হয়, সেই দলটি ব্রুট মেজরিটি নিয়ে পাওয়ারে যাবে। সুতরাং তার পলিটিক্যাল ক্যালকুলেশনের সঙ্গে যেই দলটি অতীতে হয়তো নিজের মার্কায় 2টা বা 3টা আসন পেয়েছে, আর অন্যের সঙ্গে জোটবদ্ধ হলে হয়তো 10টা বা 15টা আসন পেয়েছে, এবং আগামীতে নির্বাচন হলেও তেমন কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই, তার ইকুয়েশন তো এক হবে না। আবার ধরুন যে দলটি একেবারে নতুন গঠিত হয়েছে, সেই দলটির এখন নিবন্ধনের চ্যালেঞ্জ আছে, সেই দলটির রুট লেভেলে পৌঁছানোর চ্যালেঞ্জ আছে, জনগণকে সংগঠিত করবার চ্যালেঞ্জ আছে, ভোটের মাঠে একটা প্রভাব ফেলবার চ্যালেঞ্জ আছে। সো তাদের চাওয়া পাওয়ার সঙ্গে আবার অন্যদের চাওয়া পাওয়া মিলবে না, এটাই স্বাভাবিক। এটার মধ্যে আমি কোনো অন্যায় কিছু দেখি না। এবং যখন বিভিন্ন রাজনৈতিক দল একসাথে আলোচনায় বসে, তখন প্রত্যেকটা দলই কিন্তু তার নিজের দলের হিসাব নিকাশ এবং কৌশল থেকে কোনো কোনো প্রস্তাবে একমত হয়, কোনো কোনো প্রস্তাবে দ্বিমত হয়। আপনি দেখুন বেশ কয়েকটি ব্যাপারে কিন্তু দলগুলো ঐক্যমতে পৌঁছেছে, ইনক্লুডিং বিএনপি। ফর এক্সাম্পল, 10 বছরের বেশি বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। আমরা দেখলাম 70 অনুচ্ছেদের ব্যাপারে এক ধরনের ঐক্যমত্যের সৃষ্টি হয়েছে। আমরা দেখলাম সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ, ঠিক আছে, ভোট কিভাবে হবে সেটা নিয়ে মতভিন্নতা আছে, বাট দুটো কক্ষ যে হবে এই ব্যাপারে কোনো ভিন্ন মত নেই। সংসদীয় যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে, সেখানেও আমরা মোটামুটি ঐক্যমত পৌঁছতে দেখলাম। আমরা দেখলাম ডেপুটি স্পিকারের পদও সম্ভবত বিরোধী দল থেকেই নেওয়ার ব্যাপারেও কোনো রকম আপত্তি হয়নি কোনো দল থেকে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অনেক বড় জায়গা। আমরা কেন আমাদের ব্লেসিং গুলোর দিকে ফোকাস করছি না? যেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেগুলোকে আমরা জুলাই চার্টারে রেখে, বাকিগুলো তো প্রত্যেকটা দলই তার তার প্রতিশ্রুতি দিবে যে আমি ক্ষমতায় আসলে, ঠিক আছে, কেউ যদি মনে করে যে পিআর পদ্ধতিতে বাংলাদেশে সবচেয়ে ভালো রিপ্রেজেন্টেশন এনশিওর করা যায়, সে তার নির্বাচনী প্রচারণায় বলবে আমি যদি আগামীতে ক্ষমতায় যাই তোমরা আমাকে ভোট দাও, আমি পিআর পদ্ধতি করব। দেখুন মজাটা কি আমি আপনাকে বলি, 100টা নারী আসন করবার একটি প্রস্তাব, এটাও কিন্তু সবাই একমত হয়েছে। সেই 100টা নারী আসনে সরাসরি নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে ভিন্ন মত আছে। যেই দলগুলো নিম্নকক্ষে, মানে ইসলামী আন্দোলনের কথা আমি বলছি, নিম্নকক্ষে পিআর চাইছে, তারা কিন্তু বলছে যে না, নারীদের ভোট সরাসরি নির্বাচনে হোক, কিন্তু তারা আস্থা রাখছে যে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষের নির্বাচন হবে এবং দলীয় প্রধান নির্ধারণ করবেন যে সেই 300 আসনে বা সেই যতগুলো আসন পায় আনুপাতিকভাবে সেই কয়টাতে কারা যাবে। আমি একটা কনস্টিটিউয়েন্সিতে কাজ করছি, আমি কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া 2-তে, আমাকে যদি এখন গাইবান্ধার এমপি হিসেবে দিয়ে দেয় বা খুলনার এমপি হিসেবে আমার দল আমাকে দেয়, আমি আমি কিভাবে কাজ করব? এক, অথবা ধরুন পিআর পদ্ধতিতে আসলে কারো কোনো কনস্টিটিউয়েন্সি থাকবে না, তাহলে স্থানীয় সরকারের যে কাজগুলো, আমি জানি এটা স্থানীয় সরকারের কাজ, স্থানীয় প্রশাসনেরই করার কথা, কিন্তু বাংলাদেশের কালচার তো সেরকম না। একটা ব্রিজ ভাঙলে, একটা রাস্তা তৈরি করতে হলে ওরা কিন্তু এমপির কাছেই আসে। সো আমি আসলে বা আমরা আসলে বা সার্জিস নির্বাচিত হলে সার্জিস আসলে কোন আসন থেকে কাজ করবে? আমাদের ঢাকা কেন্দ্রিক রাজনীতি চিন্তা করলে তো হবে না। আমাদের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা জানে এমপি সাহেব হলো সমস্যা বলার জায়গা। সো সেই জায়গা থেকে আপনি এমপিদেরকে সরিয়ে আনলেন এবং দলীয় প্রধান যাদেরকে মনে করেন যে তিনি তার অনুপাতে যে কয়টা আসন পান সেই অনুযায়ী তিনি তাদেরকে দেবেন, তাহলে তো সেটা ওই এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী এমপিরা নির্বাচিত হলো, ডিফারেন্স তো হলো না কোনো। আচ্ছা, এই পরিবর্তনের প্রত্যাশা বিএনপি আসলে কতটুকু মানে পূরণ করতে পারবে মানুষের, বা করতে পেরেছে? গত 10 মাসে আমি যেটা লক্ষ্য করেছি যে বিএনপি কিন্তু কোনো একটি ঘটনাতেও তার দায় এড়াবার চেষ্টা করেনি। তারা ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার মধ্যে দিয়ে প্রায় 3000 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তারা যে মেসেজটা দিতে চেয়েছে সেটা হচ্ছে, আওয়ামী লীগের সময় আমরা একটা ডিনায়াল সিনড্রোম দেখতাম যে যাই হোক, ওবায়দুল কাদের সাহেব বলতেন অনুপ্রবেশকারী করেছে, আওয়ামী লীগের ছদ্মবেশে এসে বিএনপির লোকজন করেছে, এই ধরনের কোনো কথা আমরা 10 মাসে বিএনপির নেতাদের কাছ থেকে শুনি নাই। অর্থাৎ যেই জায়গাগুলোতে তাদের ব্যবস্থা নেওয়া সম্ভব তাদের পক্ষে তারা নিয়েছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে অভিযোগটি সার্জিস করলেন যে আমাদের নেতাকর্মীরা নানান রকম অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে, চাঁদাবাজি তো একটা ফৌজদারি অপরাধ, তো লোকাল পুলিশ কি করছে, লোকাল প্রশাসন কি করছে, সরকার কি করছে? আমি যদি বলি যে সরকার এক ধরনের
মানে পরোক্ষ প্রশ্রয় দিচ্ছে বিষয়গুলোতে, সো দ্যাট বিএনপিকে যতটা সম্ভব মেলাইন করা যায়। হ্যাঁ, বিএনপির নেতাকর্মীরা যদি সেটিকে না বুঝে কাজটি করতে থাকে, এটার ফল বিএনপিকে সার্টেনলি ভোটের মাঠে ভোগ করতে হবে। হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নাই। বিএনপি নেতাকর্মীরা যদি মানুষের মন জয় করতে না পারে, যেটা তারেক রহমান সাহেব বারবার বলছেন তার স্পিচগুলোতে, যে মানুষের মন জয় করতে হবে। আপনারা মনে করবেন না যে এই নির্বাচন আওয়ামী লীগ নয় খুব সহজ নির্বাচন হয়ে যাবে। ইভেন আমার তো মনে আছে ব্রাহ্মণবাড়িয়াতে উনি যখন স্কাইপে যুক্ত হয়েছেন 5ই অগস্টের পরে, ব্রাহ্মণবাড়িয়ার একেবারে ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীরা ছিল সেই মিটিংয়ে। উনি কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন হবে কঠিনতম নির্বাচন। সো যার যার এলাকায় আপনি কিন্তু বিএনপি, আপনি কিন্তু তারেক রহমান, সুতরাং আপনার আচরণের উপর নির্ভর করবে বিএনপির আগামীতে দেশ পরিচালনার দায়িত্বে যেতে পারবে কি পারবে না। এখন একেবারে সেন্ট্রাল থেকে টপ লিডারশিপ থেকে যা যা করা দরকার বিএনপি করেছে। তারপরে যদি নেতাকর্মীরা সেটা পুরোপুরি ফলো করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সরকার কেন সেটা করছে না? এক, এনসিসির বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। এনসিসির গঠনটা যদি আপনি একটু লক্ষ্য করেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং 3 বাহিনী প্রধানকে রাখার কথা ছিল, হয়তো সেটা বাদ গেছে। এই যে একটা কমিটি গঠিত হলো, এই কমিটিটা কার কাছে জবাব দেবে? এই কমিটিটাতে জবাবদিহিতা থাকতে হবে। প্রধান বিচারপতি এটার পার্ট, কার কাছে যাবে? এবং আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা, তাতে কোনো সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে এই হাউস থেকে পাশ হয়ে আসতে পারবে? এটা একটা অসম্ভব কথা না? ডেফিনেটলি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমাকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আমাদেরকে বলে যে এখানে বিরোধিতা করাটা বিরোধী দলের এক রকমের রাজনীতির অংশ। সুতরাং কোনো ডিসিশন এইখান থেকে বের হয়ে আসতে পারবে মনে হয় না। আর উচ্চ কক্ষের ব্যাপারে আমি একটু বলি, পিআর পদ্ধতিতে কেন বিএনপি রাজি হচ্ছে না। উচ্চ কক্ষে কাদের যাওয়ার কথা? উচ্চ কক্ষে কিন্তু কোনো পলিটিক্যাল কর্মীর যাওয়ার বা নেতার যাওয়ার কথা না। উচ্চ কক্ষে যাবে সমাজের জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী এবং সেই শ্রেণীর মানুষ যারা দেশকে কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু সেটা ভোটের মাধ্যমে তাদের পক্ষে আসা সম্ভব না। সো তারা যদি বিএনপি নমিনেটেডও হয়, তারা তো তাদের সেই স্বাধীন সত্তা রেখেই কাজ করবেন বলে আমরা আশা করি। সে কারণেই তো উচ্চকক্ষ। আমরা এখনো আশা করতে চাই, বিশ্বাস শব্দটা অনেক ভারী, আমরা এখনো আশা করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা সার্বিক পরিস্থিতি আমরা সকলেই পর্যবেক্ষণ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা অর্থনীতির অবস্থা পর্যবেক্ষণ করছি, রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করছি। তাতে আমাদের যেটা মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়া ছাড়া সরকারের হাতে খুব বেশি কোনো অপশন থাকবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা, যিনি অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করেন বিদেশি গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিতে, এবং তারাও ওনার সঙ্গে খুবই কর্ডিয়াল আচরণ করেন, কিন্তু ওনার শেষ দুটো সাক্ষাৎকার বিবিসিতে একটা দেখলাম, আরেকটা হলো কালকে ইকোনমিস্টে সাক্ষাৎকার নয়, একটা প্রতিবেদন এসছে 2 দিন আগে। তো সেই জায়গাগুলোতেও কিন্তু নির্বাচনের কথা এসছে এবং আইএমএফ তার 3য় এবং 4র্থ কিস্তির লোন ছাড়ছে যখন লন্ডনে একটা ইলেকশনের রোড ম্যাপের মতন সময়ে টেন্টেটিভ টাইম ঘোষণা করা হয়েছে।